আহতদের ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়, কারণ ডাক্তার নেই। কি করছিল পুলিশ প্রশাসন? হাথরাসে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পর গদি মিডিয়ার মুখে কিন্তু একটি শব্দ নেই। রাজনৈতিক নেতা থেকে ফিল্ম স্টার, খেলোয়াড়, এই সমস্ত বাবাদের স্মরণে গিয়ে উপস্থিত হন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি থাকার কারণে এই বাবাদের কিন্তু কেউ কেশাগ্র স্পর্শ করতে পারেনি। শোনা যায় পূর্বজীবনে তিনি নাকি পুলিশ কনস্টেবল ছিলেন, তারপর চাকরি চলে যাওয়ার পর তিনি এই ধর্মীয় ব্যবসা ফেঁদে বসেছেন। যখন নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে, তখন মানুষের জীবন 2 লাখ টাকাতেই তো বিক্রি হবে। চোপড়ার ঘটনা দেখে আমরা অনেকেই শিহরিত হয়ে উঠেছি, কিন্তু এই হিংসাত্মক মনোভাব বহুদিন ধরে উত্তর ভারতে চাষ করেছেন এই বাবারা। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। হ্যাঁ, ধর্মের বেশে অন্ধ হয়ে বেঘোরে প্রাণ দিতে হলো প্রায় 150 জনকে। 150 সংখ্যাটা সরকারি, আসলে বেসরকারি মতে এই সংখ্যাটা 200 ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশের হাথরাসে ভোলে বাবা নামক এক ধর্মীয় নেতার সৎসঙ্গ ছিল। এই সৎসঙ্গটি যেখানে হচ্ছিল সেটি হাথরাস থেকে 50 কিলোমিটার দূরে মুঘলি ঘড়ি নামক একটি গ্রামের মাঠে। এই মাঠটিতে সর্বসাকুল্যে 4 থেকে 5 হাজার লোক একসাথে ধরতে পারে, কিন্তু পরশু কি দেখা গেল? প্রায় 15,000 লোক একসাথে এই মাঠে জড়ো হয়েছে। এই সৎসঙ্গ শেষ হওয়ার সাথে সাথে এই বাবার পদধূলি নিতে পড়ে যায় হুড়োহুড়ি, আর সেখানেই পদপিষ্ট হন প্রায় 1,500 মানুষ। পরবর্তী সময় দেখা গেছে মৃত্যু হয়েছে অন্তত 150 জনের, আহত কয়েকশো। স্বাভাবিকভাবেই এই মৃত এবং আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। হাথরাস হাসপাতাল এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন আহত এবং নিহতদের পরিবারবর্গ। তাদের বক্তব্য, যে মাঠে এই ঘটনাটি ঘটেছে সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছতে দেরি হয়েছে প্রায় 1 ঘন্টা। শুধু তাই নয়, হাথরাস হাসপাতাল এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়ার পর আহতদের ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়, কারণ ডাক্তার নেই। এই পরিবারবর্গের বক্তব্য, যদি এই চিকিৎসা কেন্দ্রগুলিতে দ্রুত চিকিৎসা শুরু করা যেত তাহলে হয়তো অনেকেরই প্রাণ বাঁচত। যে মাঠে 5,000 লোক সর্বসাকুল্যে ধরতে পারে, সেই মাঠে যখন 15,000 মানুষ জড়ো হচ্ছিলেন, কি করছিল পুলিশ প্রশাসন? তারা কোনো প্রিভেন্টিভ মেজার নিল না কেন? সেই নিয়েও কিন্তু উঠছে বড় প্রশ্ন। সমগ্র উত্তর ভারত জুড়ে দিন দিন এই বাবাদের রমরমা কিন্তু বেড়েই চলেছে। কে এই ভোলে বাবা? এই ভোলে বাবার আসল নাম হলো নারায়ণ সরকার বিশ্বহরি। মূলত পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে তার কিন্তু কয়েক লক্ষ ভক্ত রয়েছে। শোনা যায় পূর্বজীবনে তিনি নাকি পুলিশ কনস্টেবল ছিলেন, তারপর চাকরি চলে যাওয়ার পর তিনি এই ধর্মীয় ব্যবসা ফেঁদে বসেছেন। সভা ঘিরে অচলাবস্থার অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু নতুন নয়। এর আগেও 2022 সালে ফারুকাবাদে তার একটি সভায় অনুমতি দেওয়া হয়েছিল মাত্র 50 জনকে, কারণ সে সময় চলছিল কোভিড অতিমারি। কিন্তু বাস্তবে দেখা গেল সেই সভায় উপস্থিত হয়েছেন প্রায় 50,000 মানুষ। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ তো নেওয়াই হয়নি, উপরন্তু তার পরবর্তী একটি সভাকেও বাতিল করা হয়নি। সেই সভাগুলিও প্রায় একইভাবে চলেছিল। হাথরাসের এই ঘটনার পর আপাতত নারায়ণ সরকার বিশ্বহরি কিন্তু ফেরার। পুলিশ প্রশাসনও তার গ্রেফতারি নিয়ে কোনো তথ্য এখনো অবধি সামনে আনতে পারেনি। যোগী সরকার মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 50,000 টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছে। ঠিকই আছে, মুদ্রাস্ফীতির সময় যখন নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে, তখন মানুষের জীবন 2 লাখ টাকাতেই তো বিক্রি হবে। এদিকে মোদি সংসদে দাঁড়িয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। যোগী আদিত্যনাথও প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু কেউই বিশ্বহরির গ্রেফতারি নিয়ে টু শব্দটি করেননি। এখন প্রশ্ন হলো, উত্তর ভারত জুড়ে এই ধরনের স্বঘোষিত ধর্মীয় বাবাদের প্রভাব কবে কমবে? এর আগেও আমরা দেখেছি
বাবা রাম রহিম, আশারাম বাপু, কিভাবে তারা মুখোশের আড়ালে খুন, ধর্ষণ, মেয়ে পাচার, চোরাচালান, হাওয়ালা এই সমস্ত কার্যক্রম চালিয়ে গেছেন। কদিন আগেই আমরা দেখেছি বাবা রামদেবকে কিভাবে মিথ্যে প্রচার এবং সরকারকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার সাম্রাজ্য বানিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে। ভুয়ো ওষুধ বিক্রির জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। আমরা এও দেখতে পাই কিভাবে রাজনৈতিক নেতা থেকে ফিল্ম স্টার, খেলোয়াড় এই সমস্ত বাবাদের স্মরণে গিয়ে উপস্থিত হন। তারা কি জানেন না এই সমস্ত বাবাদের প্রকৃত কার্যকলাপ? পুলিশ প্রশাসন মানুষের এই পশ্চাৎপদতাকে না কাটিয়ে কেন বারবার এই বাবাদের সভার অনুমতি দিচ্ছে? কেনই বা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এত গড়িমসি? আরও অবাক করা বিষয় হলো, হাথরাসে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পর গদি মিডিয়ার মুখে কিন্তু একটি শব্দ নেই। কেন? ঘটনাটি উত্তরপ্রদেশে ঘটেছে বলে? অভিযোগের তীর যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে বলে? এই ঘটনায় যদি বিজেপি বিরোধী কোনো একটি রাজ্যে হতো তাহলে আপনারাই ভাবুন এতক্ষণে কতজনের বাড়িতে ইডি, সিবিআই পৌঁছে যেত। আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজনৈতিক বাবাদের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কিন্তু বেশ গভীর। রাজনৈতিক দলের নেতারা কখনো এই বাবাদের কাছে আশীর্বাদ চাইতে যান, কেউ কেউ আবার সরাসরি এই বাবাদের ভোটের প্রচারে নামান। উত্তর ভারত জুড়ে বিভিন্ন রাজনৈতিক সমীকরণে এই বাবারা কিন্তু কিং মেকার হয়ে উঠেছেন। শুধু রাজনৈতিক প্রতিপত্তি নয়, এই বাবাদের সামাজিক এবং অর্থনৈতিক প্রতিপত্তিও কিন্তু বেশ জোরালো। সম্প্রতি আমরা দেখছি বাংলায় গণপিটুনির ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। চোপড়ার ঘটনা দেখে আমরা অনেকেই শিহরিত হয়ে উঠেছি, কিন্তু এই হিংসাত্মক মনোভাব বহুদিন ধরে উত্তর ভারতে চাষ করেছেন এই বাবারা। তাদের নির্দেশে কখনো খাপ পঞ্চায়েত বসেছে, কখনো নিম্নবর্গের মানুষদের পেটানো হয়েছে, কখনো বা মহিলাদের ওপর হয়েছে যৌন নিগ্রহের ঘটনা। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি থাকার কারণে এই বাবাদের কিন্তু কেউ কেশাগ্র স্পর্শ করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এরা এদের সাম্রাজ্য অটুট রেখেছে। ভারতবর্ষে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু নতুন নয়। 1954 সালে কুম্ভ মেলায় প্রায় 500 জন পদপিষ্ট হয়ে মারা গেছিলেন। 2005 সালে মহারাষ্ট্রের মান্ধার দেবী টেম্পেলে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল প্রায় 300 জনের। এছাড়াও আমরা দেখতে পেয়েছি বৈষ্ণোদেবী যাত্রায় পদপিষ্ট হয়ে মারা যান প্রায় 15 জন। আসানসোলে বিজেপির একটি কম্বল বিতরণী অনুষ্ঠানেও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফলে ভারতবর্ষের আমজনতা নানা সময়ে পদপিষ্ট হয়েই চলেছেন। শুধু তো আর উন্মত্ত হুড়োহুড়িতে অবান্তর পদধূলি সংগ্রহে সহনাগরিকের পায়ের তলায় পিষে মরা নয়, অসাম্য, অবিচার, বঞ্চনা, শোষণ, কুসংস্কার, অন্ধবিশ্বাসের জাঁতাকলে পড়ে কবে থেকেই তো পদপিষ্ট হচ্ছি আমরা। শুধুমাত্র একটি ঘটনায় দোষীদের শাস্তি দিয়ে বা কিছু খুচরো আইন বানিয়ে পদপিষ্ট হওয়ার এই দীর্ঘ ইতিহাসের সমাপ্তি বোধহয় ঘটবে না। স্বাগত চক্রবর্তী, জনতা স্পিক্স।